চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উদ্যোক্তা লেখক ও গবেষক মোহাম্মদ আবু সালেহ। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, শুরুতেই জানতে চাই যে শিক্ষার বর্তমান হালচাল সম্পর্কে আপনার অভিমত কি? ইতিমধ্যেই আমাদের কারিকুলাম নিয়ে একটা জনসাধারণের মধ্যে, বিশেষ করে অভিভাবক এবং শিক্ষার্থীদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এবং তাদের মধ্যে প্রচণ্ড রকম গ্রাজ রয়েছে আর কি। তো এখন আশা করছি যে কারিকুলাম ডেভেলপ হবে, কারণ আমাদের কারিকুলাম ডেভেলপমেন্টের জন্য যাদেরকে নিয়োজিত করা উচিত ছিল, বিশেষ করে আমাদের IER ডিপার্টমেন্ট একটা আছে, আপনি জানেন যে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, সেখানের বিশেষজ্ঞদেরকে এই কাজে ওই রকমভাবে নিয়োগ করা হয়নি। তো এখন কারিকুলাম যদি ডেভেলপ করে তাহলে আশা করছি যে আমাদের শিক্ষা নিয়ে যে দীর্ঘদিনের যে পুঞ্জীভূত ক্ষোভ কিংবা যে সংকট সেটা কেটে উঠবে। আর উন্নত বিশ্বের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা দেখি যে শিক্ষাক্ষেত্রে আমাদের কিন্তু যুগোপযোগী নয় আমাদের কারিকুলামগুলো। বিশেষ করে আমরা যদি আমাদের ভোকেশনাল এডুকেশনের কথা বলি, আমরা যদি কর্মমুখী শিক্ষার কথা বলি, এবং আমরা যদি মনে করি যে আমাদের এখানে আমাদের এখানে যেটা মনে করা হয় সেটা হচ্ছে যে লেখাপড়া করার পরে সার্টিফিকেটটাই তার কর্মজীবনে চাকরি পাওয়ার জন্য একটা অন্যতম চাবিকাঠি, এটি কিন্তু সঠিক নয়। সার্টিফিকেটটা শুধুমাত্র তার শিক্ষা জীবনের সমাপ্তি বা একটা পর্যায়ের পরিসমাপ্তি, কিন্তু তাকে কর্মজীবনে সফল হতে গেলে যে ধরনের স্কিলস থাকা দরকার, সেই স্কিলটা আমি মনে করি যে আমাদের শিক্ষা বা আমাদের যে কার্যক্রম সেই কারিকুলামে ওই জায়গাটাতে আমাদের ঘাটতি রয়েছে। এটা একেবারে শুরু থেকেই আমি বলবো যে আমাদের টারশিয়ারি এডুকেশন পর্যন্তই এই জায়গাটাতে ঘাটতি রয়েছে। আচ্ছা, এই ক্ষেত্রে একটু প্রসঙ্গটা তুলে একটু বলতে চাই যে আমাদের তো CGPA এর মান তো বেশ ভালো, আমরা তো পাশের হারটাই বেশি দেখছি, ফেলের হারটা কম, এবং GPA 5 প্রাপ্ত অনেক শিক্ষার্থী রয়েছেন। কিন্তু প্রখান্তরে যদি আমরা দেখি বেকারত্বের হার কিন্তু দিন দিন হয়তো বা একটু আপ ডাউনের মধ্যেই আছে, বাড়ছে, আবার কখনো বা আমরা দেখছি পরিসংখ্যানে কমছে। সো এটা আসলে আমাদের হয়তো বা নলেজের বাইরে, কিন্তু সেই জায়গা থেকে আসলে এত GPA, এত ভালো স্টুডেন্ট, এত মান উন্নয়ন হচ্ছে, কিন্তু আসলে চাকরির ব্যবস্থার ক্ষেত্রে আসলে কি কোনো যোগসূত্র রয়েছে কিনা, বা নাকি আমরা শুধু সাধারণ জনগণই মনে করছি যোগসূত্র রয়েছে? এটার মতামতটা আপনার কাছ থেকে একটু জানতে চাই। আপনি একটি ভালো প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে যে আমরা শিক্ষার গুণগত মান, আরেকটা হচ্ছে যে আমরা যদি যে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসটা করি, এখানে শুধু GPA 5 দিয়ে যেটা হচ্ছে সেটা শুধু সংখ্যাতাত্ত্বিক বিচারে এখানে সংখ্যাটা আমাদের বাড়ছে, কিন্তু গুণগত মান আমাদের ওই রকমভাবে বাড়ছে না। যারা ভালো করার তারা অবশ্য যে কোনো সময় তারা খুবই ভালো করছে অনেকেই। আমাদের এখন অনেক স্টুডেন্টস আছে, তারা হার্ভার্ডে, MIT-তে, অক্সফোর্ডে কিংবা ক্যামব্রিজে তারা চান্স পাচ্ছে, তারা অনেকে ভালো জায়গায় পড়াশোনা করছে। কিন্তু আমি যদি ওভারওয়েলমিং মেজরিটির কথা বলি তাহলে সেখানে দেখা যাচ্ছে যে আমাদের এই GPA 5 দিয়ে এটা খুব একটা কাজে আসছে না। কারণ তার যে আমাদের বিশেষ করে এমপ্লয়াররা যেই ধরনের দক্ষতা চায় বা যেই ধরনের ল্যাঙ্গুয়েজ স্কিল চায় বা আরও অন্যান্য অনেক ধরনের স্কিল আছে, সেই স্কিলগুলোতে তাদের অনেক ঘাটতি রয়েছে। সুতরাং GPA 5 দিয়ে যেটুকু আমরা চাহিদা মেটানোর দরকার আমাদের এমপ্লয়ারের পয়েন্ট অফ ভিউ থেকে, সেই জায়গাটাতে আমি মনে করি না যে আমাদের শিক্ষার গুণগত মানের কোনো পরিবর্তন হচ্ছে। এবং এই ক্ষেত্রে একটু আপনার, যেহেতু আপনি একজন গবেষক, পাশাপাশি আপনি অনেক গবেষণা করেছেন, সো শিক্ষার ক্ষেত্রে আরেকটি বিষয় যেটা আছে, প্যারেন্টসরা সবসময় চায় ভালো রেজাল্টের পিছেই আসলে তার বাচ্চাদেরকে উৎসাহিত করেন যে ভালো রেজাল্ট করতে হবে। সো ভালো রেজাল্টের ক্ষেত্রে আমরা দেখেছি এমন অনেকেই আছে যারা GPA 3-4 পেয়েও কিন্তু ভালো জায়গায় চাকরি করছে কিংবা ভালো অবস্থানে গেছে, দেশের বাইরে তারা আসলে পড়াশোনা করছে স্কলারশিপ পেয়ে। এমন তো অবশ্যই উচ্চ ফ্যামিলি যারা বিলংস করে তাদের জন্য এটা খুব ইজি বিষয়, কিন্তু এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা হয়তো বা মিডিয়াম স্টুডেন্ট, তারপরে কিন্তু সে দেশের বাইরে স্কলারশিপ পাচ্ছে। সো এই ক্ষেত্রে আসলে কি বিবেচনা করা যেতে পারে, বা এই ক্ষেত্রে আপনার মতামত কি? দেশের বাইরে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে কতগুলো বিষয়ে, একটা হচ্ছে শুধু একাডেমিক রেজাল্ট না, এটা শুধুমাত্র বাংলাদেশের স্কলারশিপের ক্ষেত্রে আমরা শুধুমাত্র একাডেমিক রেজাল্টকে বিবেচনা করি। যেমন একজন মানুষ যদি তার ভলান্টিয়ারিং অ্যাক্টিভিটিস থাকে, সেটাও কিন্তু তারা একটা প্যারামিটার হিসেবে দেখা হয়। তারপরে তার যদি কমিউনিটি ডেভেলপমেন্টের কোনো কাজ করে
তার লিডারশিপ কোনো স্কিল থাকে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তা কেউ সঙ্গীতে, কেউ স্পোর্টসে, কেউ অন্যান্য অলিম্পিয়াডে সে যদি ভালো করে তাহলে সেটা স্কলারশিপে তার ভ্যালু অ্যাড করে। সেক্ষেত্রে মানে আমি সেটা বলবো না যে অ্যাভাব অ্যাভারেজ স্টুডেন্টও হয়তো একটা স্কলারশিপ পেতে পারে। কিন্তু আর কামিং ব্যাক টু ইউর প্রিভিয়াস কোশ্চেন, যেটা আপনি বলছিলেন যে সেটা আমাদের জানা নেই বেকারত্বের হার কিন্তু আমাদের জানা আছে। এটা নিয়ে বিআইডিএস এর একটা গবেষণা হয়েছে, সেখানে শিক্ষিত বেকার প্রথম শ্রেণী প্রাপ্ত হচ্ছে 33% বেশি। তো সুতরাং আমাদের যেইটা শিক্ষিত বেকারের হারটা সেটা কিন্তু অনেক বেশি। আমরা যদি দেখি যে সেই তুলনায় শিক্ষাগত যোগ্যতা যাদের কম আছে তারা অন্য না কোনো একটা কাজ করছে, হয়তো ছোটোখাটো ব্যবসা করছে বা অন্যান্য কাজের সঙ্গে সে জড়িত হচ্ছে, কিন্তু শিক্ষিত বেকারের সংখ্যা আমাদের এখানে অনেক অনেক বেশি এবং সেটা মানে ক্রমাগত সেটা বেড়েই চলছে। তো ওই জায়গাটাতে আমাদের সবচেয়ে বেশি অ্যাড্রেস করা দরকার। আরেকটা হচ্ছে একটা বৃহত্তর আন্দোলন হয়েছে ছাত্রদের, সেই জায়গাতে তারা মূলত যে বিষয়টা বলতে চেয়েছে সেটা হচ্ছে যে সরকারি চাকরিতে বিশেষ করে বিসিএস অথবা অন্যান্য যে কোনো চাকরি, বিসিএস ছাড়াও সেখানে কোটা শুধু না, এই জায়গাটাতে পিএসসির সংস্কারটা খুব দরকার। আমরা যদি দেখি যে বিগত বেশ কয়েক দশক ধরেই এই জায়গাটাতে কোনো সংস্কার হচ্ছে না। আমি সংস্কার বলতে চাচ্ছি যে শিক্ষার মানে বিশেষ করে প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে ভাইভা ফেস পর্যন্ত এই পুরো প্রক্রিয়াটাকে ঢেলে সাজানো হচ্ছে। সুতরাং পিএসসির সংস্কারটা এই মুহূর্তে আমি মনে করি সর্বাগ্রে অগ্রাধিকার দেওয়া উচিত। জি অবশ্যই, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা হয়তো বা এই বিষয়টি দৃষ্টি দিবেন অবশ্যই। আচ্ছা, তরুণদের দক্ষতার আসলে উন্নয়নে কি করা যেতে পারে বা তাদের জন্য কি পরামর্শ থাকবে? তরুণদের দক্ষতা উন্নয়ন নিয়ে আমরা কাজ করছি। আপনি জানেন যে আমাদের প্রতিষ্ঠান সেটি আমরা ন্যূনতম ভূমিকা রাখার চেষ্টা করছি। বিশেষ করে আপনি জানেন যে চতুর্থ শিল্প বিপ্লবে এর ফলে যে অভিঘাতটা আমাদের সমাজে এবং বিশেষ করে আমাদের কর্মক্ষেত্রে পার্টিকুলারলি ইন্ডাস্ট্রিতে আমাদের যে রকম প্রভাব পড়ছে, সে অভিঘাত মোকাবেলা আমরা কিন্তু এখনো পর্যন্ত তৈরি নই। এখানে দুইটা অ্যাসপেক্টে আমি এই বিষয়টা বলতে চাই। একটা হচ্ছে যে আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের ফলে এখন ইন্ডাস্ট্রিগুলোতে অটোমেশন হচ্ছে, সে অটোমেশনের ফলে কিন্তু চাকরির যে নেচারটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। যারা গার্মেন্টসে চাকরি করছে সে কাজ করতো ম্যানুয়ালি, যারা ফার্নিচার ইন্ডাস্ট্রিতে কাজ করতে সে কাজ করতো এতদিন হাতে, ফার্নিচার যেটা ডিজাইন করতো সেটা কিন্তু এখন অটোমেশন হয়ে সেটা মেশিনের মাধ্যমে সে ডিজাইন করছে। ইভেন আমরা এগ্রিকালচার সেক্টরে যদি দেখি সেখানেও কিন্তু এখন আপনি জানেন যে সেখানে আমরা আইওটি, ইন্টারনেট অফ থিংস, সেখানে একটা ডিভাইসের ফলে আমরা শনাক্ত করতে পারি প্রাণীর দেহে কোনো রোগ আছে কিনা। তো এই টোটাল প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই কিন্তু আমাদের একটা চেঞ্জেস আসছে। তো এইটার জন্য আমি এই যে আমাদের যে দক্ষতা তরুণদের যে জায়গাটাতে, সেটা আমাদের যদি অ্যাহেড অফ টাইম আমরা যদি সচেতন না হই, আমরা যদি মনে করি যে আমরা এখনও চতুর্থ শিল্প বিপ্লব অনেক দেরি আছে, আমরা সেটা পরে সেটাকে মেকআপ করে নেব, এটা কিন্তু করলে চলবে না। আমাদের সেই চতুর্থ শিল্প বিপ্লবের মোকাবেলায় আমাদের বেশ কিছু পদক্ষেপ নিতে হবে এবং আমি এই লক্ষ্যে বিশেষ করে আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতির জন্য পার্টিকুলারলি আইসিটি সেক্টর এই বিষয়ে আমি একটা পলিসি পেপারও তৈরি করেছি। তো সেখানে আমরা দেখানোর চেষ্টা করেছি আইসিটি সেক্টর আমাদের নেক্সট থ্রাস্ট সেক্টর হিসাবে গার্মেন্টস সেক্টরের পরে সেটা পরিগণিত হবে। তো আমাদের এখনই উচিত আমাদের তরুণদের জন্য এই বিষয়ে কাজ করা, যাতে করে এই দক্ষতা নিয়ে তারা ভবিষ্যৎ নাগরিক হিসাবে প্রস্তুতি লাভ করতে পারে। জি, আরেকটি বিষয়, আপনি পড়াশোনা করেছেন সমাজবিজ্ঞান বিষয়ের উপরে, কিন্তু আপনি কাজ করছেন প্রযুক্তি নিয়ে, কিভাবে সম্ভব হয়েছে? জীবনের বলা যায় যে সিংহভাগ কাজ করেছি হচ্ছে যে একটা বহুজাতিক টেলিকম কোম্পানিতে। তো সেখানে এটা যেহেতু মূলত আইটি বেসড কোম্পানি, তথ্য প্রযুক্তি ভিত্তিক কোম্পানি, তো সেই মোবাইল কোম্পানিতে কাজ করতে করতে আমার মধ্যে এই স্বপ্নটা জাগরিত ছিল আসলে আগে থেকেই, যে আমি উদ্যোক্তা হব বা কিছু একটা করার চেষ্টা করব। সেখান থেকে আমি মূলত আইটি নিয়ে কাজ করার চেষ্টা করছি আর কি, তরুণদেরকে তৈরি করার চেষ্টা করছি, সচেতন করার চেষ্টা করছি। আচ্ছা, প্রযুক্তির কথা যখন এসেছে, আমরা তো অবশ্যই অবগত এআই প্রযুক্তি সম্পর্কে।
এই প্রযুক্তি তো আমাদের মাঝে এখন যেভাবে এসেছে, আসলে আমরা আমাদের নিজের চোখে এমন অনেক কিছু দেখতে পাচ্ছি যেটা আসলে বিশ্বাস করতেও একটু অদ্ভুত লাগছে যে এই কিনা, এটিই কিনা, বা এইটাই কি ঘটেছে কিনা, এমনভাবে নিখুঁতভাবে সেই জিনিসগুলো তৈরি করা হচ্ছে। সো এখনই যদি এই অবস্থা হয় 2024 সালে, সো আগামী 10-15 বছর বা 20 বছর বা 50 বছর পর যখন আমার পরের প্রজন্ম এই জিনিসগুলো পাবে, তখন এটা কোন লেভেলে যেতে পারে, এটার একটা আনুমানিক গবেষণা থেকে হয়তো বা আপনারা যেটা জানবেন সেই মতামত একটু জানতে চাই। এআই এর মাধ্যমে আমরা যেমন অনেক কিছু শর্টকাট আমরা জানতে পারি, সেটা যেমন আমাদের কাজটাকে অনেক বেশি সহজতর করেছে, কিন্তু সেটা থ্রেটটা হচ্ছে যে ডিপ ফেক যেই বিষয়টা, হ্যাঁ, সেই ইফেক্টটা এটা খুবই ক্ষতিকর। আমরা যদি যুগোপযোগী নিউ টেকনোলজি বা নতুন প্রযুক্তিকে আমরা যদি এমব্রেস না করি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা পিছিয়ে পড়ছি, অন্যরা এগিয়ে যাচ্ছে। আমাদের তো উন্নত বিশ্বের সাথে খাপ খাইয়ে চলতে হবে, আমাদের দেখতে হবে ওদের কারিকুলাম কি, আমাদের দেখতে হবে ওদের কিভাবে পেশাগত পরিবর্তনগুলো আসছে। আচ্ছা, আরেকটি বিষয় যেটা হচ্ছে যে আমরা নতুন প্রজন্মে যারা আছে তারা তো অনেকটাই স্মার্টফোনের সাথে বা স্মার্ট যুগের সাথে আপডেটেড হচ্ছি, জানছি, বুঝছি, কিন্তু আমাদের যদি আগের প্রজন্ম যদি বলা যায়, আমাদের মা বাবা স্পেশালি যারা প্যারেন্টস রয়েছেন, তারা কিন্তু অনেকেই এই বিষয়টা এখনো বুঝে উঠতে পারেন না বা বুঝে উঠতে পারেননি। তারাও অবশ্যই স্মার্ট, কিন্তু কিছু জায়গায় হয়তো বা এটাও কি সম্ভব, এভাবে একটা তাদের কোশ্চেন থাকে না, মানে এটা রিয়েল। এই যে তাদের একটা মতামত, এবং সেই সাথে যে নেগেটিভ ইম্প্যাক্টের কথাই আমরা বলতে চাই, যে একটা মানুষকে নিয়ে একটা নেগেটিভ ভাইব ছড়িয়ে পড়লো বা একটা নেগেটিভ একটা কিছু বানানো হলো, সেই জায়গা থেকে যখন এটা ছড়িয়ে পড়ে, এটা তো রাতারাতি একটা, আমাদের কিন্তু এটা হয়ই যে নেগেটিভ জিনিস ভাইরাল তাড়াতাড়ি হয়ে যায়, তখন সে ডিফাইন করতে করতে কিন্তু তার অলরেডি একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে যাচ্ছে, তার লাইফের একটা বড় ক্ষতি হয়ে যাচ্ছে বা তার কাজের একটা বড় ক্ষতি হয়ে যাচ্ছে। এইটা আসলে রিকভারি কখনো সম্ভব কিনা, বা এটা রিকভারি করার জন্য, বা এই যে তার ক্ষতিটা হলো, বা এটাকে প্রুফ করার জন্য তার কি কি পদক্ষেপ থাকতে পারে? এই বিষয়ে আমাদের যারা এক্সপার্ট আছে তারা সবচেয়ে ভালো বলতে পারবেন। তবে আমরা যেহেতু তথ্য প্রযুক্তি নিয়ে, বিশেষ করে আমরা কোডিং নিয়ে কাজ করি, আমরা প্রেক 12 স্টুডেন্টসদেরকে, বিশেষ করে স্কুল এবং কলেজের, তবে নেগেটিভ ইম্প্যাক্টটা সোশ্যাল মিডিয়ার যেটা আছে সেটা আমাদেরকে শুরু থেকে সচেতন করতে হবে। এখন কিন্তু আমরা চাইলে বাচ্চাদেরকে বিশেষ করে নেগেটিভ যে সাইটগুলো আছে সেখান থেকে তারা যাতে দূরে থাকতে পারে, আমরা কিন্তু আগে থেকেই সেই ধরনের প্রিভেন্টিভ মেজার্সগুলো আমরা নিতে পারি। আর আমাদের বাবা মা যারা আছেন তারা নিজেরা অনেক সময় এটার নেগেটিভ ইম্প্যাক্ট সম্পর্কে জানেন না, সেটাও তাদেরকে একটুখানি আমাদের বোঝাতে হবে। সেটা হয়তো বা টেকনোলজির যুগে আমাদের কিন্তু কোনো কিছুই আসলে লুকোনো যায় না, বা কোনো কিছুই আমাদের পজিটিভ নেগেটিভ আসলে গোপন থাকছে না। সো এই জায়গাগুলোতে আমাদের প্রত্যেকেরই সচেতনতা বাড়াতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে এর ভালো দিকগুলোকেই আমাদের ইউজ করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ কিছু টপিকে কথা বলেছেন, আশা করছি দর্শকদের ভালো লেগেছে এবং অনেক কিছু বুঝতে পেরেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনাকেও ধন্যবাদ এবং এটিএন বাংলাকে ধন্যবাদ আমাকে এই চায়ের চুমকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল সকাল ঠিক 7:30। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।